আমি আমার বাবা একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আমার বাবা ছাত্র জীবন থেকে মোটামুটি ভদ্র, নম্র, মোটামুটিভাবে তার একটা ছাত্র জীবন থেকে তার পরিবারের প্রতি দায়িত্বশীল। ছাত্র যুব বয়সেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা। যুব বয়সেই একটা নবচেতনা সংঘ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মানুষগুলাই তার কাছের এবং প্রিয়জন। আচ্ছা। দাদা আমরা প্রধান পেশা হলো গৃহস্থী আর কি, কৃষির উপর নির্ভরশীল। কৃষি কাজ করতেন। দাদা কৃষি কাজ করতেন, দাদা কৃষির উপর নির্ভরশীল ছিলেন। দীর্ঘ কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের পারিবারিকভাবে চরম বিপর্যয় নেমে আসে। আমি একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। পরিবারের যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঠিক আমার 2-3 বছরের বয়সের মাথায় আমার বাবা পরিবারের ভাগ্য উন্নয়নের জন্য 1986 সালে প্রবাসে চলে যান। দীর্ঘ আস্তে আস্তে বাবা যখন বিদেশ গেলেন, যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের পারিবারিকভাবে সুদিন ফিরতে থাকে। আচ্ছা। বাবা 2 বছর প্রথম ছুটিতে আসেন, 5 বছর পরে। আমাদের পরিবারের মধ্যে আনন্দের সীমা থাকে না। বাবা যখন বিদেশ থেকে আসে, ফুফাতো ভাই আসারি সবার সাথে আমার একটা সুসম্পর্ক, উঠা বসা ছিল। ফুফাতো ভাইয়ের সাথে আমি যখন ক্লাস 4-5 পড়ি, তখন এই ফুফাতো ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ফুফাতো ভাই আমাকে চিঠি লেখে, আমিও ফুফাতো ভাইয়ের কাছে চিঠি লিখি। এবার ফুফাতো ভাই, ফুফাতো বোন সবার সাথে একটা সুসম্পর্ক, ফুফু মামা। আমার বাবা বিদেশ যাওয়ার পরে আমার অভিভাবক বলতে আমার কাকা, আমার মামা। আমার নানার বাড়িও আমার বাবার বাড়ির পার্শ্ববর্তী। আস্তে আস্তে যখন বড় হচ্ছি, বাবা 2 বছর 3 বছর পরে আসে, বাবার কাছে চিঠি লিখি। পরিবারজন বাবা যখন 8-9 বছর 10 বছর যখন বিদেশ আছেন, এই অবস্থায় আমাদের পারিবারিকভাবে আমরা মোটামুটিভাবে একটা এস্টাবলিশড পরিবারে রূপান্তরিত হচ্ছি। এই অবস্থায় 1994 সালে আমার কাকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আচ্ছা। আমার কাকা ভালোবেসে বিবাহ করেন চৌধুরী পরিবারে। চৌধুরী পরিবারে বিয়ে করে বাবা, কাকা এত বড় পরিবারে বিয়ে করছে। বিয়ে করার পরে কাকিমাও আমাদেরকে তেমন অ্যাকসেপ্ট করতে পারে নাই, আমরাও তাকে এরকম ভাবে মূল্যায়ন করতে পারি নাই। ঠিক আছে, আস্তে আস্তে পরিবারের প্রথম ভাঙন ধরে, একান্নবর্তী পরিবারের প্রথম ভাঙন ধরে। ঠিক কাকা যখন ভালোবেসে বিয়ে করে, ঠিক এর কিছুদিন পরেই আমার ফুফাতো ভাই আমার মায়ের 10 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। আচ্ছা। 10 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। তখন স্বর্ণ চুরিটা কেন্দ্র করে ওই ফুফুর সাথে আমাদের পরিবারের দূরত্ব বাজে। ফুফুর বাড়ি একই গ্রামে, ফুফাতো ভাইয়ের সাথে ফুফুরার সাথে এই পরিবারের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই, এই কাকার সাথেও সম্পর্ক নাই। ফুফাতো ভাই আমাদের সাথে যখন সম্পর্ক নাই, তো এলাকার একটা প্রভাবশালী একটা চক্রের সাথে জড়িত হয়ে গেছে। জড়িত হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওই ফুফাতো ভাইরা বিভিন্ন রকম পারিবারিক সামাজিক আগ্রাসন চালাচ্ছে। আমরা বড় হয়েছি, আমি খুব বড় হয়েছি একটা প্রতিকূলতার মধ্য দিয়ে। একদিকে যে আমার খুব কাছের মানুষ ছিল কাকা, উনার সাথে সম্পর্ক নাই। দ্বিতীয় ফুফাতো ভাই যে আছে, তারা আমাদের এন্টি। এরপরে কাকা যে বিয়ে করছে চৌধুরী বাড়িতে, এই চৌধুরী পরিবারও আমাদের এন্টি। তখন কাকা যে সেজু কাকা আছে, সেজু কাকা পলিটিক্স করে, এলাকার মধ্যে মোটামুটি ভাবে পলিটিক্সটা করে। এইভাবে চলতে আমাদের কাকা চলে যাওয়ার পরেও আমি মূলত এই সেজু কাকার কাছ থেকে আমি সেজু কাকার লোক হয়ে যাই। বাবা কাছে চিঠি লিখি, কাকায় চিঠি লিখে দেয়। এই চিঠিটা আমি আবার ড্রাফট করে আমি আবার এই চিঠিটা পাঠাই। এই আমার চিঠিটা কাকা যে চিঠিটা লিখে দেয়, এই লেখা চিঠিটাই আমি ড্রাফট করে আবার বাবার কাছে পাঠাই। বাবার কাছে আমি সবসময় সেজু কাকার সবসময় ভালো প্রশংসা করি। এইভাবে সেজু কাকা বাবাকে নিয়ন্ত্রণ করে, আমার মাধ্যমে বাবাকে নিয়ন্ত্রণ করে। আমাদের চাচারার কাছ থেকে পাওয়া না পাওয়ার কোনো অভিযোগ নাই,
এভাবেই চলতেছে সংসার। 2002 সালে আমার কাকা, দ্বিতীয় কাকা বিয়ে করে আমার আপন চাচাতো খালাকে। আমার বাবা 1996 সালে চেয়ারম্যান নির্বাচন করেন। আচ্ছা, চেয়ারম্যান নির্বাচন করতে যখন আসছে, তখন এলাকার মধ্যে সবাই চেষ্টা করতেছে যে 2 থেকে 1 দুইজন দাঁড়াইছে, 2জনের মধ্যে 1 করার জন্য। আচ্ছা, 1 করার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবাই চেষ্টা করতেছে যে 1 করার জন্য। পরে আবার এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছে সবাই আমাদের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে কইতেছে যে আমরা এই বছর তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি নির্বাচন করো না, উমুকরে এই বছর ছাড়ো, সামনের বছর তুমি নির্বাচন করবা। তো মোটামুটি ভাবে বাবা মাইনা নিছে। মাইনা নেওয়ার পরে বাবা বলছে যে আপনারা আমার বাড়িতে দাওয়াত খাইবেন, আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত খাইবেন, ঠিক আছে, আমি নির্বাচন করব না। তখন কি করছে, মুরুক টুরুক কিনতে গেছে, বিকালবেলা বাজার টাজার করবে, অনেক টাকার বাজার টাজার করবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে খাওয়াবে। কিন্তু তখন এই অবস্থায় মানে এন্ট্রি পক্ষ, বাবার যে এন্ট্রি পক্ষ আছে, ওরা বলতেছে যে না, এইভাবে হবে না, আপনারাও নির্বাচন করেন, আমিও নির্বাচন করি। এই মুহূর্তে তখন তো মানে এটা একটা প্রতিহিংসা পর্যায়ে চলে গেছে। নির্বাচনটা প্রতিহিংসা পর্যায়ে চলে গেছে। আমার বাবা নির্বাচনের রানিং অবস্থায়, নির্বাচন চলতেছে, আমার বাবা জানে যে নির্বাচনটা ফেল করবে, পরাজয় বরণ করবে। তখন এই মুহূর্তে আমার বাবা আবার বিদেশ, রানিং অবস্থায় আমার বাবা আবার বিদেশ চলে গেছে। গিয়া 2 মাসের ছুটি আসিল, এটারে আরো 2 মাস মানে ভাড়ায় নিয়ে আসছে। পরে নির্বাচন হইল। নির্বাচন হওয়ার পরে আমার বাবা মানে পরে দুজনেই নির্বাচনে ফেল করছে। আপনাদের গ্রামের? হ্যাঁ, আমাদের এলাকা ওয়ার্ডের দুইজনেই ফেল করছে। তা আমার বাবা তো আগেই জানতো নির্বাচনটা মূলত প্রতিহিংসার নির্বাচন। তো আমি 2000 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। 2000 সালের এসএসসি পরীক্ষা বাবা যখন নির্বাচন করার পরে আমাদের যে এই পরিবারটা আমার ব্যক্তিগতভাবে আমার সাথে বিভিন্ন রকম সমস্যা। আপনার তখন বয়স কত? আমার বয়স তখন হলো 15 বছর। আচ্ছা, 16 বছর। হঠাৎ মানে তারা, আমি ছোটবেলার থেকেই মানে ভয় ডরহীন একটা মানুষ, খুবই চঞ্চল, খুবই। তখন এই আমাকে তাদের মেইন হলো যে আমাকে দুর্বল করে তারা করা, বিভিন্ন হেয়া প্রতিপন্ন কইরা মানে ভয় ঢুকা মানে তাদের সাথে নেওয়া। তখন আমি ব্যক্তিগত পর্যায়ে আমি তাদের সাথে মানে বিয়ে, মানে বিভিন্ন রকম বিয়ে টিয়া হয়েছে। আমি বুঝি নাই আপনার কথা। কিসের সাথে নেওয়া? পরিবারের সদস্যই তো আপনি, আপনাকে সাথে নিবে কি? আমার বাবা যারা এনটি পক্ষ যারা আছে, এনটি পক্ষ মনে করেন যে নির্বাচন করেন, প্রতিহিংসার নির্বাচন হয়েছে, আমি তার ছেলে, এই হিসাবে মানে তাদের সাথে আমাদের প্রতিহিংসার দেয়ালটা খুব চরম মাত্রায়। আমরাও এদেরকে মোটামুটি ভাবে, তারাও আমাদেরকে ভালো চোখে দেখে না, আমিও তাদেরকে ভালো চোখে দেখি না। কেন দেখেন না? এটা একটা ভিন্ন একটা প্রেক্ষাপট, এটা আপনাকে বলতেই হয়। ও যে আমার বাবার যে প্রতিপক্ষর যে ভাই আছে, ও একটা অনৈতিক কাজ করছিল, যেটা আমি মানে প্রত্যক্ষভাবে আমি এটা দেখছিলাম আর কি, যে উনি এই কাজটা করছে, তার সাথে আরেকজন আছে আর উনি। তো আমি প্রত্যক্ষ হওয়ার পরেই মানে আমি কি কাজ প্রথম অবস্থায় বুঝি নাই যে কাজটা কি করছে। তখন আমি যখন করলাম, পরে করলাম যে সে এইরকম কাজটা অনৈতিক কাজটা করছে। তখন থেকেই মানে ওই কাজটা মানে আমাকে দুর্বল করার মতো বিভিন্ন রকম, তারা মোটামুটি ভাবে একটা এস্টাবলিশ রাজনৈতিক ক্ষমতাশীল মানুষ, ঠিক আছে। তো এই কাজটা মানে আমি যে তার এই কাজটা দেখছি, ওই কাজটার জন্য আমাকে মানে দুর্বল করার বিভিন্ন রকম। তখন আমার 15 বছর বা 16 বছর বয়স হবে। তখন খালি আমি মানে তাদের যে ছত্রছায়ার যে লোক আছে, বিভিন্নভাবে আমাকে করে, মানে 1 to 1, মানে চোখ বিজলি দেয়, এই সাবধান হয়ে যায়, এই সেই, মানে বিভিন্ন রকম ভয় প্রদর্শন করে। আমি এটা তেমন কোনো ম্যাটার মনে করি নাই। তারপরে কি হলো? তারপরে আমি পড়াশোনা যখন 1বার 2বার 3বার
পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষায় ফেল করলাম। 2001 সালে ফেলের পেছনে কারণটা কি? মানে পড়াশোনার মানে অমনোযোগী ছিলাম, মানে ঠিক মতো পড়াশোনাও ঠিক মতো করতাম না, আর এইরকম গাইডলাইনও তেমন ছিল না, ঠিক আছে। আর পারিবারিকভাবেও মানে বিভিন্ন রকম প্রতিকূলতা ছিল, ঠিক আছে। যে আমি আপনাকে বললাম না, কাকার সাথে মানে পারিবারিকভাবেও বিভিন্ন রকম সমস্যা থাকতো, পড়াশোনার প্রতি মন হইতো না, ঠিক আছে। কাকার সাথে সমস্যা বলতে? ওই যে কাকা, যে চৌধুরী বাড়িতে যে কাকা বিয়ে করছে, হ্যাঁ, ওনার সাথে আপনার ওনার সমস্যার কারণে আপনার লেখাপড়ার সমস্যা? না না, সমস্যা হয় নাই, মানে বিভিন্ন রকম সমস্যা, মানে ছাত্র হিসাবে এরকম ভালো ছিলাম না। আচ্ছা, স্টুডেন্ট হিসাবে এরকম কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই ছিলাম। 3 ভাই ছিলেন, জি। স্টুডেন্ট হিসাবেও এত ভালো ছিলাম না, ঠিক আছে। বুঝতে পারছি। তারপর প্রথম বিবেচনায়, দ্বিতীয় বিবেচনায় মানে পাশ করতাম, ওকে, ঠিক আছে। 2000 সালে এসএসসি পরীক্ষাতে ছিলাম। পর 3 বার পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা ফেল করে আমার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। ওকে। 2001 সালে একটা সুযোগ দিছিল, এক সাবজেক্ট পরীক্ষায় ফেল করলেও মানে কলেজে অ্যাডমিশন নেওয়া যায়। আচ্ছা। 2001 সালে আমি এক সাবজেক্টে ফেল করে কিশোরগঞ্জ গরুদয়াল সরকারি কলেজে ভর্তি হই। এর 2 সালে এক সাবজেক্ট পরীক্ষা দিয়াই আবার ফেল করি আমার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। আস্তে আস্তে এলাকার মধ্যে মানে ছাত্র সংগঠনের সাথে যোগ দিলাম। 2002 সালে একটা নতুন বাজারে একটা দোকান নিয়ে বসছি। এটা হলো আপনার ফ্লেক্সিলোড, এরপর হইলো আপনার ওষুধ, এরপর হইলো মোবাইল। ব্যবসাটা মোটামুটি ভাবে ভালোই চলতেছিল। এই মুহূর্তে মানে এই যে আমার যে বাবা যার সাথে চেয়ারম্যান নির্বাচন করছিল, ও বিভিন্ন লোক নিয়ে আমার দোকানে আসে, বিভিন্ন ইয়াতে নিয়ে আসে। আয়াকালি আমাকে বলে যে ওর দুর্বলতা তো আমাদের হাতে, আমরা তো ওর দুর্বলতা জানি। ও আবার আমি যেই বাজারে ব্যবসা করি ওই বাজারের মানে সভাপতি। বিভিন্ন মানুষ নিয়ে মানে আমাকে দেয় যে আমরা দুর্বলতা, ওর দুর্বলতা তো আমাদের হাতে আইসা গেছে, ঠিক আছে। এই সেই মানে বিভিন্ন রকম আমার দুর্বলতা ওরা জানে। তখন আবার ওদের সাথে আবার হইলো আরেকজন আছে, ও এই জিনিসটা মানে চলতে এই ভালো হয়ে যায় মানে 1 to 1 বিভিন্ন রকম এইসব কথাবার্তা বলে ইয়া করে, ঠিক আছে। তখন আমি কি করলাম, আমার বাবার বন্ধু হিসেবে একজনকে বাবার বন্ধুরে আমি এই বিষয়টা খুললে বললাম যে কাকা, এটা 2000 সালে কাকা ও এরকম একটা কাজ করছিল, এটা আমি দেখছিলাম। এরপর থেকে ও আমার সাথে বিভিন্নভাবে এই পরিবারটা আমার সাথে বিভিন্নভাবে এরকম ভাবে টিয়া করে, ঠিক আছে। আমার ভয় দেহা, আমার দুর্বলতা দেহা, টিয়া দেহায়, ঠিক আছে। তখন রাত্রে আসে মোবাইল করতে আসে, আমার দোকানে আসে মোবাইল করতে আসে, 10 মিনিট 20 মিনিট ফোন করে আবার ফোনটা কাটটা আবার 1 মিনিট ফোন করে দেয়, ঠিক আছে। ফোন করে দেওয়ার পরে মানে আমারে দেয় যে 2 মিনিট 3 মিনিট কথা কইছে, ঠিক আছে। এইভাবে আমারে খুব করতেছে, ঠিক আছে। রাত্রের বেলা আমাকে ডিস্টার্ব করে, আসে মোবাইল না করলেই মানে আমার করে। আবার মনে করেন যে মোবাইলটারে নিয়ে মানে পাশে বসে না, মোবাইলটাকে নিয়ে চলে যায়, ঠিক আছে। নিয়ে চলে যাওয়ার পরে আমি 2 দিন 3 দিন মানে ওরে আমি যখন বলার পরে, ঠিক আছে, তখন আমি কি করলাম, আমার এই ব্যবসাটার প্রতি আমার মানে মনটা আস্তে আস্তে উঠতে যাইতেছে, ঠিক আছে। আমি আমার বাপেরে খুব চাপ দিতেছি যে আমার যেভাবে হোক আমার বিদেশ নেন, আমার বিদেশ না নিলে আমি টিয়া করতাম না, আমার বিদেশ নিতে হইব। আমার বাবা ওই জায়গার মধ্যে সৌদি আরবে আবার একটা গাড়ি কিনছিল, ওই গাড়িটাকে আবার মনে করেন যে নিজের নামে ছিল, এই গাড়িটা আবার বিক্রি করে দেওয়ার পরে যখন তার হাতে গেছে, সে আবার একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এই মামলা আমার বাপের কাঁধের মধ্যে পড়ছে। আমি এই দিক দিয়ে আমি বাবারে প্রচন্ডভাবে চাপ দিতেছি যে আমাকে যেইভাবে হোক বিদেশ নিতে হইব, আমি বিদেশ ছাড়া আমি এই দেশে থাকতাম না, ঠিক আছে, আমার বিদেশ নেন, ঠিক আছে। তখন বাবা অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনো চেষ্টাই মানে পারতেছে না। বাবা শুধু বাড়িতে যে বলে শুধু এরকম কি হয়েছে, কি ঘটনা ঘটছে যে আমার এরকম ভাবে চাপ দিতেছে, বিদেশ যাওয়া লাগবে, বিদেশ নিতেই হবে, কি হয়েছে। আমি তো আর এই কথা বলি নাই, আমি শুধু বাবার বন্ধু হিসেবে ইসলাম কাকার এই মানে প্রকৃত ঘটনাটা খুইলা বলি,
ঠিক আছে। কুইলা বলি বাবা বিদেশ, আমাকে শেষ পর্যন্ত বিদেশ নিতে পারে নাই। তখন আমি আমারে বলছে যে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট করলাম, বিদেশ যাব। তখন দোকানটাও আস্তে আস্তে দোকানটাও ক্লোজ করে ফেললাম। দোকানটা যখন ক্লোজ করে ফেললাম, আস্তে আস্তে দোকান ছেড়ে দিলাম। আমার আগে যখন মনে করেন যে আস্তে আস্তে দোকানটা ছেড়ে দিছি, তখনই আস্তে আস্তে মানে আগে দোকান রানিং অবস্থায় টুকটাক মনে করেন যে স্টিক হিসাবে নেশা টেশা করতাম। আচ্ছা, কি খাইতেন? সিগারেটের ভিতরে ভইরা আপনার মনে করেন যে স্টিক বানায় শুরু করা আর কি। এটা 2001 সাল থেকেই শুরু হয়েছে। দোকান ব্যবসা যখন ছাইড়া দিলাম, বিদেশেও যখন যাইতে পারলাম না, তখন মানে আস্তে 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 মানে নেশার জগতে পুরা বেবুড়ি হয়ে গেছি। এলাকার মধ্যে ঘোরাফেরা করি, ঠিক আছে। সিগারেট স্টিক খাই। পরে আস্তে আস্তে আস্তানার মধ্যে মানে নেশা করি, গাজার নেশা। এরপরে হইলো আপনার মদের নেশা। বন্ধু বান্ধব নিয়ে উড়াদুরা কইরা ঘোরাফেরা করি, ট্রলার দিয়া মনে করেন যে যাই গিয়াসউদ্দিন কাকার বাড়িতে, মদ খায়া আসি। বন্ধু বান্ধব যে আছে এই চিৎকার করি, কবিতা আবৃত্তি করি, বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করি। আবার মনে করেন যে কিছু মানে কবিতার মতো কিছু মিনিং সেন্টেন্স বানায়া মনে করেন যে এই দিয়েও আবৃত্তি করি, ঠিক আছে। এবার মোটামুটি এইভাবে এই নেশার জগতে আস্তে আস্তে যখন নেশা খাইতে জড়াই পড়লেন, আস্তে আস্তে নেশার জগতে জড়িয়ে পড়তেছেন। হ্যাঁ, আস্তে আস্তে নেশার জগতে জড়িয়ে পড়ি। এইভাবে নেশার জগতে যখন জড়িয়ে যায়, তখন মনে করেন যে আস্তে আস্তে মনে করেন যে একবারে নেশার জগতে হারাই যাচ্ছি। নিজের যে একটা কোনো অস্তিত্ব আছে এটাও আস্তে আস্তে ভুইলা যাচ্ছি। নিজের যে একটা জগৎ আছে এই জগৎটাও আমি ভুইলা ফেলাইতেছি, ঠিক আছে। নেশা টেশা করি, বাবা মনে করেন যে 24 বছর পরে একবার শেষ করে বাবা বিদেশ থেকে আসছে বাড়িতে। আর আমি যে নেশা টেশা করি, মানে আমি সবচেয়ে বেশি আমার জন্য খুব ডিস্টার্ব ফিল করছে আমার মা। আমি মারে খুব ডিস্টার্ব করছি। এই টাকা লাগবেই, ঠিক আছে। আর টাকাটা আমার জন্মের পর থেকে আমি টাকার কোনো অভাব দেখি নাই, ঠিক আছে। মানে টাকার কোনো অভাব দেখি নাই। আর বিভিন্ন রকম নেশা টেশা করে আসি। আস্তে আস্তে নেশার পাশাপাশি নেশার জগতে যখন জড়ায় যাই, এইভাবে মানে জীবনটা যে আসলে কিছু করতে হবে, মানে জীবনটা এইভাবে জীবন যাবে না, এটা মানে তেমন কোনো কাজ করে নাই। মাথায় এই সেন্সটা কাজ করে না, এই সেন্সটা আছে না যে আমার। তবে বারবার বাবা 24 বছর পরে বাবা বাড়িতে আসছে, দেশে আসার পরে দেহে আমাদের পরিবার তো আস্তে আস্তে যে পরিবার ছিল সব আলাদা হয়ে গেছে। তার 2টা সন্তান, আমরা যে 2টা সন্তান আছি, এই 2টা সন্তানের কেউই মনে করেন যে এসএসসিটাও পাস করতে পারি নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কি বাবা যখন বিদেশ থেকে আসছে, আয়সা 24 বছর বাবা বিদেশ করে আসছে, 24 বছর বিদেশ করে আসা দেখে মানে আমি আমার ভাই 2 জনের মধ্যে একজনও এসএসসিটাও পাস করতে পারি নাই। তখন 2010 সাল মানে এমনিতেই মানে চেষ্টা করছি, খালি ঘর থেকে শুধু কইরা টাকা পয়সা নেই যে এইটা করুম দেন চাকরি বাকরি করতেছি, কিছু একটা করতেছি। আসলে চাকরি টাকরি কিছু করি না, শুধু ফাঁকি মানে মিথ্যা কথা বলে টাকা নেই নিয়ে মনে করেন যে 7 দিন 10 দিন গেলে মানে টাকা শেষ, আর চাকরি টাকরিরও কোনো টিয়া নাই। আর এরকমও কোনো গাইডলাইন নাই যে আমাকে একটা গাইডলাইন দিবে বা সঠিক কোনো একটা গাইডলাইন পাবো বা আমাদেরকে টাইনা তুলবে, এরকমও কেউ নাই। আস্তে আস্তে সব হারায় ফেলাইছি, ঠিক আছে। 2000 সালে একটা মামলার মধ্যে পড়ি। এই মামলার মধ্যে আমাদের দূর সম্পর্কের একটা আত্মীয় আমাদের এই মামলার মধ্যে পড়ে, ঠিক আছে। 2000 সালে একটা মামলার মধ্যে পড়ি। এই মামলার মধ্যে আসামি হয়, তো ওর সাথে মোটামুটি একটা মামলার হাজিরা দেই। প্রায় 7-8 বছরে একসাথে মামলার হাজিরা দিছি। হাজিরা দেওয়ার পরে তার সাথে একটা ভালো সম্পর্ক চলতেছে।
তো ওরে বললাম যে একটা কিছু তো করতে হইব, তে কেমনে কি করি কিছুই তো মাথার মধ্যে কিছুই তো আসতেছে না, একটা কিছু করলে ইয়া করে। পরে কইতাছে, ও আমারে বলতেছে যে ওই জায়গার মধ্যে তো ও তো মানে আমি শুনছি যে ফল মানে সার্টিফিকেট, এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দুইটা মানে ও নাকি এই এসএসসি ইন্টারমিডিয়েট এরকম সার্টিফিকেট বানায়, সার্টিফিকেট নাকি ওর টাকার মাধ্যমে ও দেয়, ঠিক আছে। তে দেখ দুইটা এসএসসি ইন্টারমিডিয়েট দুইটা সার্টিফিকেট লইয়া দেখ কোনো একটা কিছু নি করতে পারোস, ঠিক আছে। তো 2010 সাল দুইটা সার্টিফিকেট সংগ্রহ করলাম। আচ্ছা, 2 নম্বর সার্টিফিকেট দুইটা সার্টিফিকেট সংগ্রহ করলাম যে কোনো একটা কিছু করুম। আর মানে ওষুধ কোম্পানির একজন এসআর, ওষুধ কোম্পানির একটা এসআর নামটা হলো, ওই ভাইয়ের সাথে আমার পরিচয়। ওই ভাইয়ের মাধ্যমে কাজলা গ্রামের এসএম ওষুধ কোম্পানি RSM উনার সাথে আমার পরিচয় হয়। উনি বলছে যে আমাকে নিবে। তখন মানে এই যে ইয়ার মধ্যে আইসা আমার বলছে যে 15 দিন ট্রেনিং করতে হবে। ওষুধ কোম্পানিতে যখন আসছি, আসার পরে 15 দিন ট্রেনিং করছি। ট্রেনিং করা অবস্থায় আমি মোটামুটিভাবে 10 দিন ট্রেনিং করার পরে ওই যে যার মাধ্যমে আমি সার্টিফিকেট দুইটা সংগ্রহ করছি, ওরও দুইটা সার্টিফিকেটের টাকা দেওয়া হয়েছে, মানে টাকা দেয় নাই, ঠিক আছে। তখন কি করছে, ও আমারে ফোন দিছে যে ওই যে তোর যে সার্টিফিকেট যা যেন থেকে লইছস, আমার সার্টিফিকেটগুলাও আমার খুব দরকার, ওই লোক নাকি ঢাকায় আছে, ঠিক আছে। তো তুই ভাই যেভাবে হোক সার্টিফিকেটটি সংগ্রহ কর, আমার খুব দরকার। ওকে। তখন আমি কি করলাম, আমার ট্রেনিং শেষ হওয়ার পরে ওই লোকে ওই ব্লু কারে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ওর সার্টিফিকেটটি কালেক্ট করলাম। কালেক্ট করার পরে ওই যে সলিমে বলতেছে যে সলিমের ভাইয়ের কাছে ওই সার্টিফিকেটগুলা দিয়ে আসার জন্য। তখনও কি আপনি ড্রাগ নেন? হ্যাঁ, তখনও এই ইয়ার সাথে আমি যুক্ত আছি, ঠিক আছে, যুক্ত আছি। তখন আমি তো ওর আমার কাছের মানুষ, মানে 7-8 বছর একসাথে মানে মামলার হাজিরা দিছি, সম্পর্ক ভালো। ও এটা এই সার্টিফিকেটগুলা সংগ্রহ করছে, আমিও ওই সার্টিফিকেটগুলো সংগ্রহ করছি। তো আমার 10 দিন ট্রেনিং অবস্থায়, ওষুধ কোম্পানির ট্রেনিং অবস্থায় ওই ব্লুকারে ফোন দিছে। তো ওর এটা আমি সংগ্রহ করলাম। তখন আমার আবার ঢাকা শহরে আমি অত বেশি চিনিও না, তখন আমার অনেকটা ভয় লাগছে। তখন বলতেছে যে এইটা আমার ভাইয়ের কাছে ওই সার্টিফিকেটটা দুইটা দিয়ে আস, আমারও একটা কিছু করতে হবে, ঠিক আছে। তখন ওর ভাই আবার এএসআই আমি ওর কাছে দিয়ে আসলাম। দিয়ে আইসা আমি ট্রেনিং আর 4-5 দিন ওর ভাইয়ের সাথে আরেকজন আমাদের এলাকার একজন লোক আছে, এএসআই এর সাথে আরেকজন লোক আছে। পরে আমি 7 দিন 10 দিন মানে 16 দিন আমি তো হেয়ার সার্টিফিকেট দিয়ে এলাম। আমি 16 দিন ট্রেনিং করলাম। ট্রেনিং করার মধ্যে মোটামুটি আমি ভালো করছি, ঠিক আছে। তো না আমার শুনছি যে ফটোকপি দিলেই মানে ওষুধ কোম্পানিতে মানে চাকরি হয়। এটা হলো 2010 সালের কথা বলতেছি, 10 সালের শেষের দিকের কথা বলতেছি। তখন আমি তো মনে করছি যে ফটোকপি দিলেই হবে। 16 দিন ট্রেনিং করার পরে এই মানে ওষুধ কোম্পানির থেকে বলতেছে যে আপনার মূল সার্টিফিকেট দেওয়া লাগবে। না, আমার এটা তো ফল সার্টিফিকেট, ঠিক আছে, এটা 2 নম্বর সার্টিফিকেট, এটা তো আমি জানি, ঠিক আছে। তখন যে প্রযুক্তি যে এত এস্টাবলিশড, বাংলাদেশে প্রযুক্তি যে এত এস্টাবলিশড, এত ডেভেলপ, এটা আমার মাথায় ছিল না, হ্যাঁ, ঠিক আছে। তখন আমি কি করলাম, এই সার্টিফিকেট মানে 7-8 হাজার টাকা নিয়ে আসছি, বারবার মানে টাকা নিয়ে এইটা করব। পারিবারিকভাবে তখন ফ্যামিলিগতভাবেও আমার এই বিষয়টা অনেক কিছু করতেছে, ঠিক আছে। পরে করে দিই যে 2টা সার্টিফিকেট দিই, তো চেষ্টা করে ট্রাই করে দেখি যে এই সার্টিফিকেটগুলো যদি দেওয়ার পরে যদি না ধরতে পারে তাইলে তো হয়েই গেল। এসএসসি আর ইন্টারের 2টা সার্টিফিকেট। এটা তো আপনার জন্য নাকি আপনার ফ্রেন্ডের জন্য? না, আমার জন্য। আপনার জন্য, হ্যাঁ, আচ্ছা। তখন কি করছি, এই 2টা সার্টিফিকেট দিয়ে দিছি। আমি যা যেমনই হোক একটা রিস্ক নেই, আমার যেহেতু ট্রেনিং এ এলা হয়েছে, আমার চাকরি হবে, রিস্ক নেই। যদি কোনো টিয়া হয়, মানে কি বলবো আপনাকে, মানে 1-1.5 ঘন্টার ভিতরেই সকালে 10টার সময় গেছি, সার্টিফিকেটগুলো 10টা 20-এ দিছি। 10টা 20-এ দেওয়ার পরেই 10টা 40-এ মানে হয়ে গেছে গা। ওরা এই দিলে আবার
অনলাইনে আবার এটা চেক করে দেখে যে এই রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই ফলস। তখন আমারে কি করছে, এই পুলিশে দিয়ে দিব একটা এমন একটা উড়াউড়ি শব্দ হইতেছে যে মার কাট মানে আমারে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে আসে, এই অ্যারেস্ট করে দইরা টিয়া করে আমারে 10:30টার সময় আমারে নিয়ে একটা ঘরের মধ্যে রুমের মধ্যে বন্দি করে রাখছে। বন্দি করার পরে উনি আবার অফিস থেকে আবার আমাকে যে রেফারেন্স দেয়া এই জায়গায় পাঠাইছে উনাকে আবার ফোন দিছে। উনাকে যখন ফোন দেওয়ার পর বলছে যে আপনারা কোনো কিছু করবেন না, আমি আসতেছি, ওরা আমি না আসা পর্যন্ত ওরা আপনি রাখেন। তা আমাকে রুমের মধ্যে বন্দি করে আসছেন হইলো আপনার রাত 7টা 7:30 বাজে। তখন আমি এই টেনশনে যে আমাকে পুলিশে দিয়ে দিবে নাকি আমাকে কোন জায়গায় দিয়ে দেয়, ঠিক আছে, আমার এই দুশ্চিন্তায় আমি মানে কিছুই বলতে পারি না। কত সালের ঘটনা এটা? এটা হলো 2010 সালের শেষের দিকে। তারপর তখন আমি রুমের মধ্যে বন্দি অবস্থায় লাইট টাইটও মানে রুমের মধ্যে। কিসের জব ছিল এটা? এটা হলো ওষুধ কোম্পানির, হলো বেসরকারি, হ্যাঁ বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আর কি। তখন রুমের মধ্যে আমার যখন বন্দি করে দিছে, সারাদিন যখন আমার এই রুমের মধ্যে আমার রাখছে 7:30, তখন আমি চোখেই আমি কিছু কুয়াশা দেখতেছি, আমি কিছুই চোখের মধ্যে কিছুই বাসে না। তখন আমায় বলতেছে আমি বসার পরে সে আমাকে বলতেছে, আমি তোমার কি এমন ক্ষতি করছিলাম যে তুমি আমাকে এরকম ঘটনাটা ঘটাইবা? তুমি তো আমারে বলতে পারতা, তুমি যে পড়াশোনা করো না, এসএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট না, এটা তো আমি জানলে তোমাকে কি আমি এখানে পাঠাইতাম? এইখানে তো আমাকে মানে তারা লজ্জাই দিতেছে যে আপনি এরকম লোকেই পাঠাইছেন, মানে ফল সার্টিফিকেট লইয়াটি আইছে। আমি পরে আমার উনি বলতেছে যে তুমি যা করছো ভালো করছো, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আশা করতে পারলাম না। আমি খুবই কষ্ট পাইছি। তখন উনি কি করছে, আমি কোনো মতে আমি সিঁড়ি টিড়ি কইরা আমি আসছি ঢাকায়। আমি যে রুট পর বরাবর আসছি, আমি কোন জায়গায় যাব, আমি কোন জায়গায় ছিলাম, আমি কোনো মানে সেন্সেই করতে পারতেছি না। তখন কি করছে, গাড়ির মধ্যে ইয়া করলাম, গাড়ির মধ্যে যেই গাড়ি পাইছি এই গাড়ির মধ্যে উঠে গেছি। আচ্ছা, আমি যে কোন জায়গায় ছিলাম, আমি কোন জায়গায় যাব, এইটুকু আমার সেন্সে একবারেই নাই। তখন কি করছে, আমি গাড়ি উঠে গেছিল নারায়ণগঞ্জের গাড়ি উঠে গেছি, একবারে লাস্টের সিটের কোনার মধ্যে বসছি। বসার পরেই মানে আমি ঘুমায় গেছি একবারে। নারায়ণগঞ্জের গাড়ি একবারে নারায়ণগঞ্জের এই শেষ ইয়াতে, নারায়ণগঞ্জের ইয়াতে যে জায়গার মধ্যে স্ট্যান্ড আছে, যে জায়গার মধ্যে থামে, ওই জায়গার মধ্যে গিয়া গাড়ি থামার পরে আমি সব যাত্রী তো চলে গেছে, সবাই টিয়া করে গেছে। আমি যে এখানে আছি, গাড়ির হেল্পার কেউ বলতে পারে না। আমি সারা রাত এইভাবেই সেন্সলেস অবস্থায়, মানে গুম অবস্থায়, মানে আমি সারা রাত এই গাড়িতে ছিলাম। কেউ হয়তো আমার অনেকেই মনে করছে যে কোনো নেশা টেশা কইরা এখানে আসছে কিনা, ঠিক আছে। তখন আমি আসলে কোনো কিছু এই যে আমার সারাদিন আবদ্ধ করে রাখছে, আমি কিছু আর জীবনে এরকম পরিস্থিতির মুখোমুখি হই নাই, ঠিক আছে। আমার মনে হয়েছে যে আমার পুলিশে দিয়ে দিবে। আমার এই যে ভয়, মানে মান সম্মানের ভয় আর জেল জুলের ভয়, আমি মানে অনেক ঘাবড়ায় গেছি। সকালে যখন গাড়ির 2জন মানুষ আসছে 9টা-10টার সময় আমার ডাইককে টিয়া করে উড়াইতেছে, তখন আস্তে আস্তে আমি একটু তখন আমি টিয়া করতেছি যে আমি কই আছি আমি নিজেই কইতারি না। তখন ঘন্টা কানেক 1.5 ঘন্টা পরে সেটা তারা তুইলে আমার একটু পানি খাওয়াইছে, বিস্কিট টিস্কিট খাওয়াইছে এই স্টপেজের মানুষে। তখন আস্তে আস্তে আমার একটু সেন্স আসতেছে, ঠিক আছে। তখন আমি ওনারকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, পরে বলতেছে যে এটা তো নারায়ণগঞ্জ। পরে আমি বললাম তা আমি মোটামুটি ভাবে একটা লাইনে আছি, আমি তো আর অন্য কোনো যাই নাই, ঠিক আছে। তে এক লোকে ওই স্টপেজের একটা মানুষই আমার নিয়ে গোসল পানি টানি দিল। আমি আস্তে আস্তে আমার একটু মোটামুটি সুস্থ আইতেছে। তখন আমি গোসল টুসুল করাইলো, গোসল টুসুল করে তেল দিল, মাথা দিয়ে দিল। এই দিন ওই মানে বাস স্ট্যান্ডের এখানে যে লোকের কাছে আমার পরিচয় হয়েছে, এই লোকের বাসাতেই মানে সারাদিন থাকলাম। সন্ধ্যা 7টার সময় আমি ওই জায়গার থেকে রওনা দিলাম। আমি যে আমার বন্ধুর বাসার থেকে আইসা ট্রেনিং করতাম এই জায়গার মধ্যে আসলাম।
আমার বন্ধুর এখানে যে থেকে ট্রেনিংটা করছি, ওষুধ কোম্পানি 16 দিন ট্রেনিং করছি, তারে আমি এইসব বিষয় কিছুই বলি নাই, না বইলা আমি বাড়িতে চলে গেছি। এর পরের দিন আমি বাড়িতে গেছি আমি চরম অসুস্থ ভাব, শরীরে মানে খুব দুর্বল, কিন্তু বাড়ির মধ্যে কাউরেই কোনো কিছু বলি নাই যে এইসব এই এত বড় বুঝতে দেয় নাই যে এরকম ঘটনা যে ঘটছে, আমি কিছুই বুঝতে দেই নাই। তখন কি করছি, 7 দিন 8 দিন 9 দিন 10 দিন গেছে। 10 দিন গেছে যাওয়ার পরে আমার কাছে মানে একটা নদীর মধ্যে হাঁটতেছি, টিয়া করতেছি, মানে আমার টিয়া হইতেছি এরকম মানে নিজের ভিতরে কেরা জানি কাজ করতেছে যে আবার পড়াশোনা করার জন্য। এটা গ্যাপ কত বছরের? 12 বছরের। 2000 সালের ঘটনা, আর হলো 2010 সাল। মানে এই 12 বছর আপনি কি করেছেন? 12 বছরের ভিতরে এই শুধু এই যে এই একবার 2002 সালে ফার্মেসি দিছি। ফার্মেসি দেওয়ার পরে ফার্মেসি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আসছি না, মানে এক মামুর কাছে আসছি নেত্রকোনা আসছি কিছু করতে, কিন্তু মামু কোনো কিছুই মানে বলতে গেলে তার কাছে জুড়ে হয়েছি, ঠিক আছে, অনেক চেষ্টা করছে, উনিও চেষ্টা করছে, কিছুই করা হয় না। আপনি এসে সিদ্ধান্ত নিলেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন। হ্যাঁ, পরে আমি মানে আমার ভিতরে একটা হয়েছে যে আমি পড়াশোনা আবার করব। পরে আপনি কি বিয়ে শাদী করছেন? না, আমি তখন বিয়ে শাদী করেন নাই। তখন আমি 2010 সালে একটা রেজিস্ট্রেশন করলাম। নবম শ্রেণীতে ভর্তি হইলাম, মানে নিয়মিত ভাবেই, মানে উন্মুক্ততে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন মানে এই ভর্তি হওয়ার পরে মানে বাড়ির মধ্যে আস্তে আস্তে টুকটাক মানে একটু স্টাডি করি আর কি, মানে সৃজনশীল যুক্ত, মানে একটু আগেরও একটু আসলে উদ্যোপী করে একটা প্যারা থাকে, এটাতে অনেক চেষ্টা করে মানে অনেক কিছু লেখা যায়, এইটুকুই আমার মানে সাহস যে সৃজনশীল হয়তো তখন 2012 সালে এসএসসি পরীক্ষা দিলাম। 3.75 পায়ে পাশ করলাম। পাশ করে মানে চিন্তা করলাম যে বাড়ির পাশে যেহেতু কলেজে ভর্তি হওয়ার পরে মানে একটা কিছু করব, ঠিক আছে। কোনো কিছু করা হয় নাই। এর মধ্যেই মনে করেন যে একটা পারিবারিকভাবে আমি একটা দুর্ঘটনা ঘটাইলাম, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি পারিবারিকভাবে অনেক বড় একটা ভুলেই করে ফেললাম। এটা হলো 2012 শেষের দিকে একটা ঘটনা, পারিবারিকভাবে একটা ঘটনা ঘটাইয়া ফেললাম। তখন এই ঘটনার পরেই আমার এলাকা ত্যাগ করতে হয়েছে। ঢাকা শহরে আসছি আমার এক ফ্রেন্ডের বাসায় ঈদের আগে আসছি। তো বন্ধুর বাসার মধ্যে বন্ধুর এখানে ঈদ করলাম। ঈদ করার পরে ওর এক পরিচিত কাছের মানুষ মানে ঈদের দাওয়াত দিছে। দাওয়াতের মধ্যে মাংস টাংস রুটি টুটি করছে, প্লাস হলো এখানে একটু মদের আয়োজন করছে। তখন কি করছে, এইখানে মানে ওর সাথে যার সাথে পরিচয়, ওর এলাকার মধ্যে একটু সমস্যা ছিল, মানে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ফর্মা নিযুক্ত করা থাকে, যে এইসব কেউ যদি কোনো জায়গায় ইয়া করে তখন মনে করেন যে এদেরকে অ্যারেস্ট করাই দেয়। তখন কি করছে, এই বাসার মধ্যে দোতলাতে আমরা মানে করতেছি, খাওয়া দাওয়া করতেছি, প্লাস এখানে কিছু খাওয়া হয় নাই, মানে জাস্ট খালি সামনে আছে হয়তো মানে খাবো। এই মুহূর্তেই মনে করেন যে 2জন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, পুলিশ সহ মানে বাসার মধ্যে গিয়ে উপস্থিত মনে করেন যে আমাদের 2 বন্ধুরে ধরে আনছে, আর যার বাসার থেকে করলাম আমাকেও অ্যারেস্ট করে নিয়ে আসছে, ওই বাসার থেকে টাইনে নিয়ে আসছে আমার যে বন্ধুর বাসায় আসছি ওই বন্ধুর 2 জনের হাতেই হ্যান্ডকাপ পরায় রাস্তার মধ্যে সাইডে ওরা চলে গেছে। গাড়ি যে জায়গা করে আসছে ওই জায়গায় গাড়ি আনতে গেছে। 10-15 মিনিট মানে একটা মার্কেটের সামনে 2 জনের হাতে হ্যান্ডকাপ লাগায় চলে গেছে। তখন কি করলাম, হ্যান্ডকাপ লয়ে আমরাও তো যাইতেও পারি না, মানে লুকায়া টুকায়া রাখতেছি, হ্যান্ডকাপটা লুকায় রাখতেছি, খাড়ায় থাকছি। 10-15 মিনিট পরে এই গাড়ি নিয়ে আসছে। এই গাড়ির থেকে মানে আমাদেরকে সহ যেই ফর্মা ধরাইছে ওরেও অ্যারেস্ট করে নিয়ে আসে। এই অর্ধেক রাস্তা আইসা মানে ওরা সাইডে দিছে, পুলিশের সাইডে দিছে, যে আমাদেরকে অ্যারেস্ট করাইছে আমাদেরকে সাইডে দিছে। সাইডে দেওয়ার পরে আমাদেরকে মনে করেন যে সারা রাত থানার মধ্যে রাখছে।
থানার মধ্যে রাখছে, দুজনে ইয়াতে থানার মধ্যে, থানা হেফাজতে। তখন সকালবেলায় আমাদেরকে চালান করে দিছে। হ্যাঁ, জেলের মধ্যে প্রথম গেলাম। এই মানে জেল থেকে পরে আমাদেরকে সারাদিন, এরপরের দিন মানে চালান করে দিছে। সারাদিন গারদে থাকছি। বিকালবেলায় আমাদের জামিন হয়েছে। পরে আসলাম, বন্ধুর বাসাতে আসলাম, খাওয়া দাওয়া কইরা। পরে অনেক চেষ্টা করে ফুফাতো ভাইয়ের মাধ্যমে এই নারায়ণগঞ্জে আসলাম। নারায়ণগঞ্জে একটা চাকরি করছি, একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করছি। জেলে থাকলেন কতদিন? জেলে মানে অ্যারেস্ট করে যে নিছে, পরে যে গাড়ির থেকে মানে আমাদেরকে পরের দিন কোর্টে উঠাইছে। কোর্টে উঠে জামিন হয়ে গেছে। মানে কত টাকা জানি জরিমানা, 1 টাকা বা 2 টাকা এরকম মানে জরিমানা হয়েছে আর কি। ঠিক আছে। পরে এন থেকে বন্ধুর ইয়ার থেকে চলে গেলাম। ফুফাতো ভাইয়ের বন্ধুর মাধ্যমে একটা চাকরি, মানে মার্কেটিংয়ে একটা চাকরি শুরু করলাম। যেখানে মার্কেটিংয়ে চাকরি করি, মোটামুটি ভাবে একটা বেতন টেতন পাই, নিজে থাকা চলা, মানে ভাইটারে একটু সাপোর্ট করি আর কি। একটা ভাই ফুটবল খেলে, ঠিক আছে, ওই ভাইটারেই শুধু মানে একটু সাপোর্ট করি, ঠিক আছে, খেলাধুলা করে। তখন মার্কেটিংয়ে চাকরি করতেছি। এইখানে এক ভাই, সে আমার এমনিতে বয়সের দিক দিয়ে জুনিয়র, কিন্তু সে একটা কোচিং সেন্টারে টিচারই করে, প্লাস হলে সে টিউশনই করে। ওই জায়গার মধ্যে আমি চেষ্টা করলাম যে আমি ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ, এই ইংলিশটা আমি তেমন একটা ধারণা নাই। আগে আমি যখন পড়াশোনা করছি তখন এটা মানে প্রশ্ন ছিল, আমাদের উত্তর আনসার করতে হইতো, লিখতে হইতো। তখন এইখানে সে আমাকে মানে 2-3 মাস তার কাছে জনিয়া করার পরে আমার একটা আত্মবিশ্বাস বাইরে গেছে যে আমি ইংলিশে পাশ করতে পারবো। ঠিক আছে। সে প্রায় 6 মাসের মতো মানে 6 মাসের মতো চেষ্টায় আমি মোটামুটিভাবে ইয়াতে 2014 সালের 4-5 মানে পরীক্ষার 4 মাস আগে বাড়িতে গেছি। এখানে গিয়ে একটু প্রস্তুতি করলাম। করার পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরেই এলাকার মধ্যে নির্বাচন। বাবা তো দেশে আইসা পলিটিক্স শুরু করছে। ওই বাবার বাল্যবন্ধুর সাথে রাজনীতি করে। ওই জায়গার মধ্যে মনে করেন যে বাবার বন্ধু উপজেলা নমিনেশন পাইছে। তো মোটামুটিভাবে আমার কাছে ভালোই লাগছে। নির্বাচন করলাম, বিভিন্ন ইউনিয়নে ঘোরাফেরা করলাম, বিভিন্ন ইউনিয়নে বক্তৃতা দিলাম, খুব ভালোই লাগছে। তো নির্বাচন মোটামুটিভাবে মানে 2টা পার্ট, একটা দলের ভিতরে আবার ভিন্ন রকম পার্ট। ঠিক আছে। উপজেলা নির্বাচন শুরু হয়েছে। উপজেলা নির্বাচন শুরু হওয়ার পরে নির্বাচন করলাম। তখন আমার ভিতরে এইরকম কোনো ধারণা ছিল না। আমার কাকাও মানে পলিটিক্স করে 2010 সালে উনি একটা সংগঠনের দায়িত্ব পায়। তো আবার বাবা আর হইলো আমার কাকা আর হইলো বাবার বন্ধু, দুইজনের মধ্যে আবার খুব প্রতিযোগিতা, দ্বন্দ্ব চলতেছে। তখন বাবা টিয়া করে খুব আক্ষেপ করে বলে যে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, মনে করছিলাম যে আমার সাথে থাকবে। একজনের সাথে আমি নামার পরে তার সাথে বিভিন্ন রকমের গ্যালাসি করা হয়, বিভিন্ন রকমের আক্ষেপের কথা প্রায় সময় বাবা বলে। তখন আমার বাবা যখন নির্বাচন করতেছে, বাবার বন্ধু যখন নির্বাচন করতেছে, নির্বাচনের মধ্যে আমাদের ঘরের মধ্যে এলো অন্য একটা দল। আমাদের বাড়ির মধ্যে মানে বাবার বন্ধুর সাথে আমার বাড়ির লোকেরাই নাই। ঠিক আছে। এক ভিন্ন রকম একটা অভিজ্ঞতা অর্জন করতেছি যে মানে একই সাথে থাকে আবার মনে করে যে আলাদা। তখন মানে তাদের যে আমাদের যে দলের বাপ যে দলের পিছনে রাজনীতি করে, ওই অর্ধ অংশই মানে এই যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে। তো নির্বাচনটা মূলত যেমন এরকম একটা, যেমন আপনি আমাকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দেন। প্রথম কথা হচ্ছে যে আপনার বাবার কি অর্থ সম্পত্তি ছিল? জি জি। আপনাকে মানুষ করার মতো প্রপারলি? জি ছিল। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই। আপনি বড় সবার? জি। তো বড় ভাই হিসেবে আপনার জীবনটা যে এরকম হলো, এই যে ড্রাগের দিকে যাওয়া,
এসএসসিতে 3বার ফেল করা, তারপর আপনি সব পরেরবার চেষ্টা করে পাশ করেছেন, তো এটার পেছনে আসলে দায়ী কে? দায়ী এটা আমি মানে একটা মানুষের তো এরকম কোনো ইয়া থাকে না, মানে নিজের মানে দায়ী বলতে নিজে দায়ী বলতে নিজে হয়তো মানে এরকম ভাবে মনোনিবেশ ছিল না, ঠিক আছে, মানে স্টুডেন্ট হিসেবে এরকম ভালো ছিলাম না, বা এরকম যদি মানে আমরা যদি মানে ভালোভাবে যদি গাইডলাইন যদি পাওয়া যাইতো হয়তো মানে একটা পর্যায়ে যাইতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, বাবা না থাকলে কাকার উপরে 91 পরিবারের কাকার উপরে এই তো নির্ভরশীল। বাবা কোথায় ছিল ওই সময়? আমার বাবা সৌদি আরবে 24 বছর। 24 বছর। আপনার মা কি মোটামুটি লেখাপড়াওয়ালা ছিলেন? আমার মা লেখাপড়া তেমন না, প্রাইমারি স্কুল পর্যন্ত হয়তো পড়াশোনা করছে, খুব ধার্মিক, ঠিক আছে। আচ্ছা। বাবা মা অল্প শিক্ষিত হইলেও মা খুব চেষ্টা করছে যেন আমরা মানুষের মতো মানুষ হই, আমরা পড়াশোনা করি, তার দিক দিয়ে মানে কোনো ত্রুটি ছিল না। আচ্ছা, তো আপনি আজকে গল্পটা কেন বলতে আসলেন? আমাদের যারা শ্রোতা আছে তাদেরকে কেন বলতে আসলেন? না, অনেক কিছুই আছে তো, মানে পারিবারিক কিছু বিষয় টিষয় আছে যেগুলা মানে এই যে এত কিছু করার পরে এই যে চাকরি বাকরি করতেছি 2012 সাল থেকে চাকরি বাকরি করতেছি, ফ্যামিলিগত কিছু ঘাত প্রতিঘাত আছে। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যে আপনার এই ঘাত প্রতিঘাতে যে আমরা নাই বা গেলাম, আপনি আমাকে বলেন আপনি এখন কি করছেন, কি করেন আপনি? আমি একটা কনস্ট্রাকশন ফার্মে। আপনি যদি লেখাপড়া ঠিক মতো করতেন, আপনি যদি এই সব ইলেকশন এগুলাতে যদি সময় না ব্যয় করতেন, বা সময় ব্যয় করলেও আপনার ক্যারিয়ারে যদি ক্ষতি না করতেন, পড়াশোনার যদি ক্ষতি না করতেন, তাহলে আপনার জীবনটাকে আরো ভালো হইতে পারতো। এটাই গল্পটা আসলে এটাই। অনেক ছেলে মেয়ের বাবার ছত্রছায়া না থেকেও অনেক ছেলে মেয়েই মানুষ হয়, আবার অনেক ছেলে মেয়ে সেটা হয় না। কিন্তু এটা আসলে একটা কথা আমি সবসময় রেডিওতে বলতাম, প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো জীবনে দুইটা জিনিসে কোনোভাবে কোনো স্যাক্রিফাইস করবেন না, কখনোই করবেন না। এই দুটো জিনিস কখনো রিটার্ন আসে না, বাকি সমস্ত কিছুই মোটামুটি রিটার্ন আসে। একটা হচ্ছে ক্যারিয়ার, আর একটা হচ্ছে এডুকেশনের ব্যাপারে যদি কোনো স্যাক্রিফাইস করেন, এডুকেশনের ব্যাপারে যদি কখনো গাফলতি করেন, এটা আপনাকে ভালো ক্যারিয়ারের দিকে নেবে না। আর ভালো ক্যারিয়ার যদি আপনার না থাকে তাহলে ভালো জীবন হবে না। খুব সিম্পল। বাকি বিষয় যেগুলো এসছে, পারিবারিক বলেন, পারিপার্শ্বিক বলেন, প্রেম ঘটিত বিষয় বলেন, অন্য বিষয়গুলো বলেন, এগুলোর গ্যাপ পূরণ হয়ে যায় কোনো না কোনোভাবে, কেউ না কেউ চলে আসে জীবনে। কিন্তু এই খালি আমি মানে তাদের যে ছত্রছায়ার যে লোক আছে বিভিন্নভাবে আমাকে করে, মানে 1 to 1, মানে চোখ বিজলি দেয়, এই সাবধান হয়ে যায়, এই সেই, মানে বিভিন্ন রকম ভয় প্রদর্শন করে। আমি এটা তেমন কোনো ম্যাটার মনে করি নাই। তারপরে কি হলো? তারপরে আমি পড়াশোনা যখন 1 বার 2 বার 3 বার পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষায় ফেল করলাম 2001 সালে। ফেলের পেছনে কারণটা কি? মানে পড়াশোনার মানে অমনোযোগী ছিলাম, মানে ঠিক মতো পড়াশোনাও ঠিক মতো করতাম না, আর এইরকম গাইডলাইনও তেমন ছিল না, ঠিক আছে। আর পারিবারিক ভাবেও মানে বিভিন্ন রকম প্রতিকূলতা ছিল, ঠিক আছে। যে আমি আপনাকে বললাম না, কাকার সাথে মানে পারিবারিক ভাবেও বিভিন্ন রকম সমস্যা থাকতো, পড়াশোনার প্রতি মন হইতো না, ঠিক আছে। কাকার সাথে সমস্যা বলতে? ওই যে কাকা, যে চৌধুরী বাড়িতে যে কাকা বিয়ে করছে, হ্যাঁ, ওনার সাথে আপনার ওনার সমস্যার কারণে আপনার লেখাপড়ার সমস্যা? না, সমস্যা হয় নাই, মানে বিভিন্ন রকম সমস্যা, মানে ছাত্র হিসাবে এরকম ভালো ছিলাম না। আচ্ছা, স্টুডেন্ট হিসাবে এরকম। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই ছিলাম। 3 ভাই ছিলেন, জি। স্টুডেন্ট হিসাবেও এত ভালো ছিলাম না, ঠিক আছে। বুঝতে পারছি। তারপর প্রথম বিবেচনায়, দ্বিতীয় বিবেচনায় মানে পাশ করতাম, ওকে, ঠিক আছে। 2000 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। পর 3 বার পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষায় ফেল করে আমার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। ওকে। 2001 সালে একটা সুযোগ দিছিল, এক সাবজেক্ট পরীক্ষায় ফেল করলেও মানে কলেজে অ্যাডমিশন নেওয়া যায়। আচ্ছা। 2001 সালে আমি এক সাবজেক্টে ফেল করে কিশোরগঞ্জ গরুদয়াল সরকারি কলেজে ভর্তি হই। এর 2 সালে এক সাবজেক্ট পরীক্ষা দিয়াই আবার ফেল করি আমার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। আস্তে আস্তে এলাকার মধ্যে মানে ছাত্র সংগঠনের সাথে যোগ দিলাম। 2002 সালে একটা নতুন বাজারে একটা দোকান নিয়ে বসছি। এটা হলো আপনার ফ্লেক্সিলোড, এরপর হইলো আপনার ওষুধ, এরপর হইলো মোবাইল। ব্যবসাটা মোটামুটি ভাবে ভালোই চলতেছিল। এই মুহূর্তে
মানে এই যে আমার যে বাবা যার সাথে চেয়ারম্যানই নির্বাচন করছিল, ও বিভিন্ন লোক নিয়ে আমার দোকানে আসে, বিভিন্ন ইয়াতে নিয়ে আসে। আয়াকালি আমাকে বলে যে ওর দুর্বলতা তো আমাদের হাতে, আমরা তো ওর দুর্বলতা জানি। ও আবার আমি যেই বাজারের ব্যবসা করি ওই বাজারের মানে সভাপতি। বিভিন্ন মানুষ নিয়ে মানে হ্যাঁ আমাকে ইয়া দেয় যে আমরা দুর্বলতা, ওর দুর্বলতা তো আমাদের হাতে আইসা গেছে। ঠিক আছে, এই সেই মানে বিভিন্ন রকম আপনার দুর্বলতা, আমার দুর্বলতা ওরা জানে। তখন আবার ওদের সাথে আবার হইলো আরেকজন আছে, ও এই জিনিসটা মানে চলতে চলতে এই ভালো হয়ে যায় মানে 1 to 1 বিভিন্ন রকম এইসব কথাবার্তা বলে ইয়া করে। ঠিক আছে, তখন আমি কি করলাম, আমার বাবার বন্ধু হিসেবে একজনকে আমি বাবার বন্ধুরে আমি এই বিষয়টা খুললে বললাম যে কাকা এটা 2000 সালে কাকা ও এরকম একটা কাজ করছিল, এটা আমি দেখছিলাম। এরপর থেকে ও আমার সাথে বিভিন্নভাবে এই পরিবারটা আমার সাথে বিভিন্নভাবে এরকমভাবে ইয়াটিয়া করে। ঠিক আছে, আমার ভয় দেহা, আমার দুর্বলতা দেহা, ইয়াটিয়া দেহায়। ঠিক আছে, তখন রাত্রে আসে মোবাইল করতে আসে, আমার দোকানে আসে মোবাইল করতে আসে, 10 মিনিট 20 মিনিট ফোন করে আবার ফোনটা রেখাইটা আবার 1 মিনিট ফোন করে দেয়। ঠিক আছে, ফোন করে দেওয়ার পরে মানে আমাকে দেয় যে 2 মিনিট 3 মিনিট কথা কইছে। ঠিক আছে, এইভাবে আমারে খুব করতেছে। ঠিক আছে, রাত্রের বেলা আমাকে ডিস্টার্ব করে, আসে মোবাইল না করলেই মানে আমার করে। আবার মনে করেন যে মোবাইলটারে নিয়ে মানে পাশে বসে না, মোবাইলটাকে নিয়ে চলে যায়। ঠিক আছে, নিয়ে চলে যাওয়ার পরে আমি 2 দিন 3 দিন মানে ওরে আমি যখন বলার পরে ঠিক আছে, তখন আমি কি করলাম, আমার এই ব্যবসাটার প্রতি আমার মানে মনটা আস্তে আস্তে উঠতে যাইতেছে। ঠিক আছে, আমি আমার বাপেরে খুব চাপ দিতেছি যে আমার যেভাবে হোক আমার বিদেশ নেন, আমার বিদেশ না নিলে আমি করতাম না, আমার বিদেশ নিতে হইব। আমার বাবা ওই জায়গার মধ্যে সৌদি আরবে আবার একটা গাড়ি কিনছিল, ওই গাড়িটাকে আবার মনে করেন যে নিজের নামে ছিল, এই গাড়িটা আবার বিক্রি করে দেওয়ার পরে যখন তার হাতে গেছে সে আবার একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। এই মামলা আমার বাপের কাঁধের মধ্যে পড়ছে। আমি এই দিক দিয়ে আমি বাবারে প্রচণ্ডভাবে চাপ দিতেছি যে আমাকে যেইভাবে হোক বিদেশ নিতে হইব, আমি বিদেশ ছাড়া আমি এই দেশে থাকতাম না। ঠিক আছে, আমার বিদেশ নেন। ঠিক আছে, তখন বাবা অনেক চেষ্টা করতেছে কিন্তু কোনো চেষ্টাই মানে পারতেছে না। বাবা শুধু বাড়িতে যে বলে শুধু এরকম কি হয়েছে, কি ঘটনা ঘটছে যে আমার এরকম ভাবে চাপ দিতেছে, বিদেশ যাওয়া লাগবে, বিদেশ নিতেই হবে, কি হয়েছে। আমি তো আর এই কথা বলি নাই, আমি শুধু বাবার বন্ধু হিসেবে ইসলাম কাকার এই মানে প্রকৃত ঘটনাটা খুইলা বলি। ঠিক আছে, খুইলা বলি বাবা বিদেশ আমাকে শেষ পর্যন্ত বিদেশ নিতে পারে নাই। তখন আমার বলছে যে পাসপোর্ট করার জন্য পাসপোর্ট করলাম, বিদেশ যাব। তখন দোকানটাও আস্তে আস্তে ক্লোজ করে ফেললাম। দোকানটা যখন ক্লোজ করে ফেললাম আস্তে আস্তে দোকান ছেড়ে দিলাম। আমার আগে যখন মনে করেন যে আস্তে আস্তে দোকানটা ছেড়ে দিছি, তখনই আস্তে আস্তে মানে আগে দোকান রানিং অবস্থায় টুকটাক মনে করেন যে স্টিক হিসাবে নেশা করতাম। আচ্ছা, কি খাইতেন? সিগারেটের ভিতরে ভইরা আপনার মনে করেন যে স্টিক বানায় শুরু করা আর কি। এটা 2001 সাল থেকেই শুরু হয়েছে। দোকান ব্যবসা যখন ছেড়ে দিলাম, বিদেশেও যখন যাইতে পারলাম না, তখন মানে আস্তে আস্তে মানে নেশার জগতে পুরা বেবুড়ি হয়ে গেছি। এলাকার মধ্যে ঘোরাফেরা করি। ঠিক আছে, সিগারেট স্টিক খাই। পরে আস্তে আস্তে আস্তানার মধ্যে মানে নেশা করি, গাজার নেশা, এরপরে হইলো আপনার মদের নেশা। বন্ধু বান্ধব নিয়ে উড়াদুরা করে ঘোরাফেরা করি, ট্রলার দিয়ে মনে করেন যে যাই গিয়াসউদ্দিন কাকার বাড়িতে, মদ খায়া আসি। বন্ধু বান্ধব যে আছে এই চিৎকার করি, কবিতা আবৃত্তি করি, বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করি। আবার মনে করেন যে কিছু মানে কবিতার মতো কিছু মিনিং সেন্টেন্স বানায়া মনে করেন যে এই দিয়েও আবৃত্তি করি। ঠিক আছে, এবার মোটামুটি এইভাবে এই নেশার জগতে আস্তে আস্তে যখন নেশা খাইতে জড়াই বললেন, আস্তে আস্তে নেশার জগতে জড়িয়ে পড়তেছেন। হ্যাঁ, আস্তে আস্তে নেশার জগতে জড়িয়ে পড়ি। এইভাবে নেশার জগতে যখন জড়িয়ে যায় তখন মনে করেন যে
আস্তে আস্তে মনে করেন যে একবারে নেশার জগতে হারাই যাচ্ছি। নিজের যে একটা কোনো অস্তিত্ব আছে এটাও আস্তে আস্তে ভুইলা যাচ্ছি। নিজের যে একটা জগৎ আছে এই জগৎটাও আমি ভুইলা ফেলাইতেছি। ঠিক আছে, নেশা টেশা করি, বাবা মনে করেন যে 24 বছর পরে পরে একবারে শেষ করে বাবা বিদেশ থেকে আসছে বাড়িতে। আর আমি যে এই নেশা টেশা করি, মানে আমি সবচেয়ে বেশি আমার জন্য খুব ডিস্টার্ব ফিল করছে আমার মা। আমি মারে খুব ডিস্টার্ব করছি। এই টাকা, মানে টাকা লাগবেই, ঠিক আছে। আর টাকাটা আমার জন্মের পর থেকে আমি টাকার কোনো অভাব দেখি নাই, ঠিক আছে। মানে টাকার কোনো অভাব দেখি নাই। আর বিভিন্ন রকম নেশা টেশা করে আসি। আস্তে আস্তে নেশার পাশাপাশি নেশার জগতে যখন জড়ায় যাই, এইভাবে মানে জীবনটা যে আসলে কিছু করতে হবে, মানে জীবনটা এইভাবে জীবন যাবে না, এটা মানে তেমন কোনো কাজ করে নাই। কাজ করে এই সেন্সটা কাজ করে না, এই সেন্সটা আছে না যে আমার কাছে। তবে বারবার বাবা 24 বছর পরে বাবা বাড়িতে আসছে, দেশে আসছে। দেশে আসার পরে দেহে আমাদের পরিবার তো আস্তে আস্তে যে পরিবার ছিল সব আলাদা হয়ে গেছে। তার 2টা সন্তান, আমরা যে 2টা সন্তান আছি, এই 2টা সন্তানের কেউই মনে করেন যে এসএসসিটাও পাস করতে পারি নাই। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কি বাবা যখন বিদেশ থেকে আসছে, আয়সা 24 বছর বাবা বিদেশ করে আসছে, 24 বছর বিদেশ করে আসা দেখে মানে আমি, আমার ভাই 2 জনের মধ্যে একজনও এসএসসিটাও পাস করতে পারি নাই। তখন 2010 সাল, মানে এমনিতেই মানে চেষ্টা করছি খালি ঘর থেকে শুধু ইয়া কইরা টাকা পয়সা নেই যে এইটা করুম এইটা করুম, দেন চাকরি বাকরি করতেছি, কিছু একটা করতেছি। আসলে চাকরি টাকরি কিছু করি না, শুধু ফাঁকি মানে মিথ্যা কথা বলে টাকা নেই নিয়ে মনে করেন যে 7 দিন 10 দিন গেলে মানে টাকা শেষ, আর চাকরি টাকরিরও কোনো ইয়াটিয়া নাই। আর এরকমও কোনো গাইডলাইন নাই যে আমাকে একটা গাইডলাইন দিবে বা সঠিক কোনো একটা গাইডলাইন পাবো বা আমাদেরকে তাই না তুলবে, এরকমও কেউ নাই। আস্তে আস্তে সব হারায় ফেলাইছি, ঠিক আছে। 2000 সালে একটা মামলার মধ্যে পড়ি। এই মামলার মধ্যে আমাদের দূর সম্পর্কের একটা আত্মীয় আমাদের এই মামলার মধ্যে পড়ে, ঠিক আছে। 2000 সালে একটা মামলার মধ্যে পড়ি। এই মামলার মধ্যে আসামি হয়, তো ওর সাথে মোটামুটি একটা মামলার হাজিরা দেই। প্রায় 7-8 বছরে একসাথে মামলার হাজিরা দিছি। হাজিরা দেওয়ার পরে তার সাথে একটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক চলতেছে। তো ওরে বললাম যে একটা কিছু তো করতে হইব, তে কেমনে কি করি কিছুই তো মাথার মধ্যে কিছুই তো আসতেছে না, একটা কিছু করলে ইয়া করে। পরে কইতাছে, ও আমারে বলতেছে যে ওই জায়গার মধ্যে ও তো মানে আমি শুনছি যে ফল মানে সার্টিফিকেট, এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট 2টা মানে ও নাকি এই এসএসসি ইন্টারমিডিয়েট এরকম সার্টিফিকেট বানায়, সার্টিফিকেট নাকি ওর টাকার মাধ্যমে ও দেয়, ঠিক আছে। তে দেখ 2টা এসএসসি ইন্টারমিডিয়েট 2টা সার্টিফিকেট লইয়া দেখ কোনো একটা কিছু করতে পারোস, ঠিক আছে। তো 2010 সাল 2টা সার্টিফিকেট সংগ্রহ করলাম। আচ্ছা, 2 নম্বর সার্টিফিকেট 2টা সার্টিফিকেট সংগ্রহ করলাম যে কোনো একটা কিছু করুম। আর মানে ওষুধ কোম্পানির একজন এসআর, নামটা হলো ওই ভাইয়ের সাথে আমার পরিচয়। ওই ভাইয়ের মাধ্যমে কাজলা গ্রামের এসএম ওষুধ কোম্পানি RSM, উনার সাথে আমার পরিচয় হয়। উনি বলছে যে আমাকে নিবে। তখন মানে এই যে ইয়ার মধ্যে আইসা আমার বলছে যে 15 দিন ট্রেনিং করতে হবে। ওষুধ কোম্পানিতে যখন আসার পরে 15 দিন ট্রেনিং করছি। ট্রেনিং করা অবস্থায় আমি মোটামুটিভাবে 10 দিন ট্রেনিং করার পরে ওই যে যার মাধ্যমে আমি সার্টিফিকেট 2টা সংগ্রহ করছি, ওরও 2টা সার্টিফিকেটের টাকা দেওয়া হয়েছে, মানে টাকা দেয় নাই, ঠিক আছে। তখন কি করছে, ও আমারে ফোন দিছে যে ওই যে তোর যে সার্টিফিকেট যা যেন থেকে লইছস, আমার সার্টিফিকেটগুলাও আমার খুব দরকার,
এখন ওই লোক নাকি ঢাকায় আছে, ঠিক আছে, তো তুই ভাই যেভাবে হোক সার্টিফিকেটটি সংগ্রহ কর, আমার খুব দরকার। ওকে, তখন আমি কি করলাম, আমার ট্রেনিং শেষ হওয়ার পরে ওই লোকে ওই ব্লু কারে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে আমি ওর সার্টিফিকেটটি কালেক্ট করলাম। কালেক্ট করার পরে ওই যে সলিমে বলতেছে যে সলিমের ভাইয়ের কাছে ওই সার্টিফিকেটগুলা দিয়ে আসার জন্য। তখন কি আপনি ড্রাগ নেন? হ্যাঁ, তখনও এই ইয়ার সাথে আমি যুক্ত আছি, ঠিক আছে, যুক্ত আছি। তখন আমি তো ওর আমার কাছের মানুষ, মানে 7-8 বছর একসাথে মানে মামলার হাজিরা দিছি, সম্পর্ক ভালো। ও এটা এই সার্টিফিকেটগুলা সংগ্রহ করছে, আমিও ওই সার্টিফিকেটগুলো সংগ্রহ করছি। তো আমার 10 দিন ট্রেনিং অবস্থায়, ওষুধ কোম্পানির ট্রেনিং অবস্থায় ওই ব্লুকারে ফোন দিছে, তো ওর এটা আমি সংগ্রহ করলাম। তখন আমার আবার ঢাকা শহরে আমি অত বেশি চিনিও না, তখন আমার অনেকটা ভয় লাগছে। তখন বলতেছে যে এই ইয়াটা আমার ভাইয়ের কাছে ওই সার্টিফিকেটটা 2টা দিয়ে আস, আমারও একটা কিছু করতে হবে, ঠিক আছে। তখন ওর ভাই আবার এএসআই, আমি ওর কাছে দিয়ে আসলাম। দিয়ে আইসা আমি ট্রেনিং আর 4-5 দিন ওর ভাইয়ের সাথে আরেকজন আমাদের এলাকার একজন লোক আছে, এএসআই এর সাথে আরেকজন লোক আছে। পরে আমি 7 দিন 10 দিন মানে 16 দিন আমি তো হেয়ার সার্টিফিকেট দিয়ে এলাম। আমি 16 দিন ট্রেনিং করলাম। ট্রেনিং করার মধ্যে মোটামুটি আমি ভালো করছি, ঠিক আছে। তখন আমার শুনছি যে ফটোকপি দিলেই মানে ওষুধ কোম্পানিতে মানে চাকরি হয়। এটা হলো 2010 সালের কথা বলতেছি, 10 সালের শেষের দিকের কথা বলতেছি। তখন আমি তো মনে করছি যে ফটোকপি দিলেই হবে। 16 দিন ট্রেনিং করার পরে এই মানে ওষুধ কোম্পানির থেকে বলতেছে যে আপনার মূল সার্টিফিকেট দেওয়া লাগবে। না, আমার এটা তো ফল সার্টিফিকেট, ঠিক আছে, এটা 2 নম্বর সার্টিফিকেট, এটা তো আমি জানি, ঠিক আছে। তখন যে প্রযুক্তি যে এত এস্টাবলিশড, বাংলাদেশে প্রযুক্তি যে এত এস্টাবলিশড, এত ডেভেলপ, এটা আমার মাথায় ছিল না, হ্যাঁ, ঠিক আছে। তখন আমি কি করলাম, এই সার্টিফিকেট মানে 7-8 হাজার টাকা নিয়ে আসছি, বারবার মানে টাকা নিয়ে এইটা করব। পারিবারিকভাবে তখন ফ্যামিলিগতভাবেও আমার এই বিষয়টা অনেক কিছু করতেছে, ঠিক আছে। পরে করে দিই যে 2টা সার্টিফিকেট যে দিই, তো চেষ্টা করে ট্রাই করে দেখি যে এই সার্টিফিকেটগুলো যদি দেওয়ার পরে যদি না ধরতে পারে তাইলে তো হয়েই গেল। এসএসসি আর ইন্টারে, এসএসসি আর ইন্টারে 2টা সার্টিফিকেট। এটা তো আপনার জন্য নাকি আপনার ফ্রেন্ডের জন্য? না, আমার জন্য। আপনার জন্য, হ্যাঁ, আচ্ছা। তখন কি করছি, এই 2টা সার্টিফিকেট দিয়ে দিছি। আমি যা যেমনই হোক, একটা রিস্ক নেই, আমার যেহেতু ট্রেনিং এ এলা হয়েছে, আমার চাকরি হবে, যে রিস্ক নেই, যদি কোনো টিয়া হয়। মানে কি বলবো আপনাকে, মানে 1-1.5 ঘন্টার ভিতরেই সকালে 10টার সময় গেছি, সার্টিফিকেটগুলো 10টা 20-এ দিছি। 10টা 20-এ দেওয়ার পরেই 10টা 40-এ মানে হয়ে গেছে গা। ওরা এই দিলে আবার অনলাইনে আবার এটা চেক করে দেখে যে এই রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দুটোটাই ফলস। তখন আমারে কি করছে, এই পুলিশে দিয়ে দিব একটা, এমন একটা উড়াউড়ি শব্দ হইতেছে যে মার কাট, মানে আমারে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে আসে, এই অ্যারেস্ট করে দৌড়া টিয়া করে আমারে 10:30টার সময় আমারে নিয়ে একটা ঘরের মধ্যে রুমের মধ্যে বন্দি করে রাখছে। বন্দি করার পরে উনি আবার অফিস থেকে আবার আমাকে যে রেফারেন্স দেয়া এই জায়গায় পাঠাইছে, উনাকে আবার ফোন দিছে। উনাকে যখন ফোন দেওয়ার পর বলছে যে আপনারা কোনো কিছু করবেন না, আমি আসতেছি, ওরা আমি না আসা পর্যন্ত ওরা আপনি রাখেন। তা আমাকে রুমের মধ্যে বন্দি করে আসছেন হইলো আপনার রাত 7টা 7:30 বাজে। তখন আমি এই টেনশনে যে আমাকে পুলিশে দিয়ে দিবে নাকি আমাকে কোন জায়গায় দিয়ে দেয়, ঠিক আছে, আমার এই দুশ্চিন্তায় আমি মানে কিছুই বলতে পারি না। কত সালের ঘটনা এটা? এটা হলো 2010 সালের শেষের দিকে। তারপর তখন আমি রুমের মধ্যে বন্দি অবস্থায়, লাইটটাইডও মানে রুমের মধ্যে। কিসের জব ছিল এটা? এটা হলো ওষুধ কোম্পানির, হলো বেসরকারি, হ্যাঁ বেসরকারি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আর কি। তখন রুমের মধ্যে আমার যখন বন্দি করে দিছে, সারা দিন যখন আমার এই রুমের মধ্যে আমার রাখছে 7:30, তখন আমি চোখেই আমি কিছু কুয়াশা দেখতেছি, আমি কিছুই চোখের মধ্যে কিছুই বাসে না। তখন আমার বলতেছে আমি বসার পরে সে আমাকে বলতেছে, আমি তোমার কি এমন ক্ষতি করছিলাম যে তুমি আমাকে এরকম ঘটনাটা ঘটাইবা? তুমি তো আমারে বলতে পারতা, তুমি যে পড়াশোনা করো না, এসএসসি ইন্টারমিডিয়েট ফার্স্ট না, এটা তো আমি জানলে তোমাকে কি আমি এখানে পাঠাইতাম? এইখানে তো আমাকে মানে তারা লজ্জাই দিতেছে
যে আপনি এরকম লোকেই পাঠাইছেন, মানে ফল সার্টিফিকেট ইয়াতে আইছে। আমি পরে আমার উনি বলতেছে যে তুমি যা করছো ভালো করছো, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আশা করতে পারলাম না। আমি খুবই কষ্ট পাইছি। তখন উনি কি করছে আমারে, আমি কোনো মতে আমি সিঁড়ি টিড়ি কইরা আমি আসছি ঢাকায়। আমি যে রুট পর বরাবর আসছি, আমি কোন জায়গায় যাব, আমি কোন জায়গায় ছিলাম, আমি কোনো মানে সেন্সেই করতে পারতেছি না। তখন কি করছে, গাড়ির মধ্যে ইয়া করলাম, গাড়ির মধ্যে যেই গাড়ি পাইছি এই গাড়ির মধ্যে উঠে গেছি। আচ্ছা, আমি যে কোন জায়গায় ছিলাম, আমি কোন জায়গায় যাব, এইটুকু আমার সেন্সে একবারেই নাই। তখন কি করছে, আমি গাড়ি উঠে গেছিল নারায়ণগঞ্জের গাড়ি উঠে গেছি, একবারে লাস্টের সিটের কোনার মধ্যে বসছি। বসার পরেই মানে আমি ঘুমায় গেছি একবারে। নারায়ণগঞ্জের গাড়ি একবারে নারায়ণগঞ্জের এই শেষ ইয়াতে, নারায়ণগঞ্জের ইয়াতে যে জায়গার মধ্যে স্ট্যান্ড আছে, যে জায়গার মধ্যে থামে, ওই জায়গার মধ্যে গিয়া গাড়ি থামার পরে আমি সব যাত্রী তো চলে গেছে, সবাই ইয়াতে করে গেছে। আমি যে এখানে আছি, গাড়ির হেল্পার কেউ বলতে পারে না। আমি সারা রাত এইভাবে সেন্সলেস অবস্থায়, মানে গুম অবস্থায়, মানে আমি সারা রাত এই গাড়িতে ছিলাম। কেউ হয়তো আমার অনেকেই মনে করছে যে কোনো নেশা টেশা কইরা এখানে আসছে কিনা, ঠিক আছে। তখন আমি আসলে কোনো কিছু ইয়াতে কোনো, এই যে আমার সারাদিন আবদ্ধ করে রাখছে, আমি কিছু ইয়াতে আর জীবনে এরকম পরিস্থিতির মুখোমুখি হই নাই, ঠিক আছে। আমার মনে হয়েছে যে আমার পুলিশে দিয়ে দিবে। আমার এই যে ভয়, মানে মান সম্মানের ভয় আর জেল জুলের ভয়, আমি মানে অনেক ঘাবড়ে গেছি। সকালে যখন গাড়ির 2 জন মানুষ আসছে 9টা-10টার সময়, আমার ডাইককে ইয়াটিয়া করে উড়াইতেছে। তখন আস্তে আস্তে আমি একটু তখন আমি করতেছি যে আমি কই আছি, আমি নিজেই কইতারি না। তখন ঘন্টা কানেক 1.5 ঘন্টা পরে তারা তুইলে আমার একটু পানি খাওয়াইছে, বিস্কিট টিস্কিট খাওয়াইছে এই স্টপেজের মানুষে। তখন আস্তে আস্তে আমার একটু সেন্স আসতেছে, ঠিক আছে। তখন আমি ওনারকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, পরে বলতেছে যে এটা তো নারায়ণগঞ্জ। পরে আমি বললাম তে আমি মোটামুটি ভাবে একটা লাইনে আছি, আমি তো আর অন্য কোনো ইয়াতে যাই নাই, ঠিক আছে। তে এক লোকে ওই স্টপেজের একটা মানুষে আমার নিয়ে গোসল পানি টানি দিল। আমি আস্তে আস্তে আমার একটু মোটামুটি সুস্থ ইয়াতে আইতেছে। তখন আমি গোসল টুসুল করাইলো, গোসল ইয়াতে করে তেল দিল, মাথা দিয়ে দিল। এই দিন ওই মানে বাসের যে বাস স্ট্যান্ডের এখানে যে লোকের কাছে আমার পরিচয় হয়েছে, এই লোকের বাসাতেই মানে সারাদিন থাকলাম। সন্ধ্যা 7টার সময় আমি ওই জায়গার থেকে রওনা দিলাম। আমি যে আমার বন্ধুর বাসার থেকে আইসা ট্রেনিং করতাম, এই জায়গার মধ্যে আসলাম। আমার বন্ধুর এখানে যে থেকে ট্রেনিংটা করছি, ওষুধ কোম্পানি 16 দিন ট্রেনিং করছি, তারে আমি এইসব বিষয় কিছুই বলি নাই, না বইলা আমি বাড়িতে চলে গেছি। এর পরের দিন আমি বাড়িতে গেছি আমি চরম অসুস্থ বাপ, শরীরে মানে খুব দুর্বল। কিন্তু বাড়ির মধ্যে কাউরেই কোনো কিছু বলি নাই যে এইসব বুঝতে দেয় নাই যে এরকম ঘটনা যে ঘটছে, আমি কিছুই বুঝতে দেই নাই। তখন কি করছি, 7 দিন 8 দিন 9 দিন 10 দিন গেছে। যাওয়ার পরে আমার কাছে মানে একটা নদীর মধ্যে হাঁটতেছি, টিয়া করতেছি, মানে আমার ইয়া হইতেছি এরকম মানে নিজের ভিতরে কেরা জানি কাজ করতেছে যে আবার পড়াশোনা করার জন্য। এটা গ্যাপ কত বছরের? 12 বছরের। 2000 সালের ঘটনা, আর হলো 2010 সাল। মানে এই 12 বছর আপনি কি করেছেন? 12 বছরের ভিতরে এই শুধু এই যে এই একবার 2002 সালে ফার্মেসি দিছি। ফার্মেসি দেওয়ার পরে ফার্মেসি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে আসছি না, মানে এক মামুর কাছে আসছি ইয়াতে নেত্রকোনা আসছি কিছু করতে, কিন্তু মামু কোনো কিছুই মানে বলতে গেলে তার কাছে জুড়ে হয়েছি, ঠিক আছে। অনেক চেষ্টা করছে, উনিও চেষ্টা করছে, কিছুই করা হয় না, ঠিক আছে। আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন। হ্যাঁ, পরে আমি মানে আমার ভিতরে একটা ইয়ে হয়েছে যে আমি পড়াশোনা আবার করবো। পরে আপনি কি বিয়ে শাদী করছেন? না, আমি তখন বিয়ে শাদী করেন নাই। তারপর তখন আমি 2010 সালে একটা রেজিস্ট্রেশন করলাম। নবম শ্রেণীতে ভর্তি হইলাম, মানে নিয়মিত ভাবেই, মানে উন্মুক্ত না। বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন মানে এই ভর্তি হওয়ার পরে
মানে বাড়ির মধ্যে আস্তে আস্তে টুকটাক মানে একটু স্টাডি করি আর কি, মানে সৃজনশীল যুক্ত, মানে একটু আগেরও একটু ইয়াটি আসলে উদ্দীপকর একটা প্যারা থাকে, এটাতে অনেক চেষ্টা করে মানে অনেক কিছু লেখা যায়। এইটুকুই আমার মানে সাহস যে সৃজনশীল হয়তো ইয়ে। তখন 2012 সালে এসএসসি পরীক্ষা দিলাম। 2012 সালে এসএসসি পরীক্ষা দিলাম, 3.75 পাইয়া পাশ করলাম। পাশ করে মানে চিন্তা করলাম যে বাড়ির পাশে যেহেতু কলেজে ভর্তি হব, ভর্তি হওয়ার পরে মানে একটা কিছু করব, ঠিক আছে। তে কোনো কিছু করা হয় নাই। এর মধ্যেই মনে করেন যে একটা পারিবারিকভাবে আমি একটা দুর্ঘটনা ঘটাইলাম, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি পারিবারিকভাবে অনেক বড় একটা ভুলেই করে ফেললাম। এটা হলো 2012 শেষের দিকে একটা ঘটনা, পারিবারিকভাবে একটা ঘটনা ঘটাইয়া ফেললাম। তখন এই ঘটনার পরেই আমার এলাকা ত্যাগ করতে হয়েছে। ঢাকা শহরে আমি আসছি আমার এক ফ্রেন্ডের বাসায় ঈদের আগে আসছি। তো বন্ধুর বাসার মধ্যে বন্ধুর এখানে ঈদ করলাম। ঈদ করার পরে ওর এক পরিচিত কাছের মানুষ মানে ঈদের দাওয়াত দিছে। দাওয়াতের মধ্যে মাংস টাংস রুটি করছে, প্লাস হলো এখানে একটু মদের আয়োজন করছে। তখন কি করছে, এইখানে মানে ওর সাথে যার সাথে পরিচয়, ওর এলাকার মধ্যে একটু সমস্যা ছিল। মানে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় ফরমা নিযুক্ত করা থাকে, যে এইসব কেউ যদি কোনো জায়গায় ইয়া করে, তখন মনে করেন যে এদেরকে অ্যারেস্ট করাই দেয়। তখন কি করছে, এই বাসার মধ্যে দোতলাতে আমরা মানে করতেছি, খাওয়া দাওয়া করতেছি, প্লাস এখানে কিছু খাওয়া হয় নাই, মানে জাস্ট খালি সামনে আছে হয়তো খাবো। এই মুহূর্তেই মনে করেন যে 2জন সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর, পুলিশ সহ মানে বাসার মধ্যে গিয়ে উপস্থিত মনে করেন যে আমাদের 2 বন্ধুরে আনছে। আর যার বাসার থেকে করলাম, আমাকেও অ্যারেস্ট করে নিয়ে আসছে, ওই বাসার থেকে টাইনে নিয়ে আসছে আমার যে বন্ধুর বাসায় আসছি, ওই বন্ধুর 2 জনের হাতেই হ্যান্ডকাপ পরাইছে। হ্যান্ডকাপ পরায় রাস্তার মধ্যে সাইডে ওরা চলে গেছে। গাড়ি যে জায়গা করে আসছে, ওই জায়গায় গাড়ি আনতে গেছে। 10-15 মিনিট মানে একটা মার্কেটের সামনে 2 জনের হাতে হ্যান্ডকাপ লাগায় চলে গেছে। তখন কি করলাম, হ্যান্ডকাপ লয়ে আমরাও তো যাইতেও পারি না, মানে লুকায়া টুকায়া রাখতেছি, হ্যান্ডকাপটা লুকায় রাখতেছি, খাড়ায় থাকছে। 10-15 মিনিট পরে এই গাড়ি নিয়ে আসছে। এই গাড়ির থেকে মানে আমাদেরকে সহ যেই ফর্মা ধরাইছে ওরেও অ্যারেস্ট করে নিয়ে আসে। এই অর্ধেক রাস্তা আইসা মানে ওরে সাইডে দিছে, পুলিশের সাইডে দিছে, যে আমাদেরকে অ্যারেস্ট করাইছে আমাদেরকে সাইডে দিছে। সাইডে দেওয়ার পরে আমাদেরকে মনে করেন যে সারা রাত থানার মধ্যে রাখছে। 2 জনে থানা হেফাজতে। তখন সকালবেলায় আমাদেরকে চালান করে দিছে। হ্যাঁ, জেলের মধ্যে প্রথম গেলাম। এই মানে জেল থেকে পরে আমাদেরকে সারাদিন, এরপরের দিন মানে চালান করে দিছে। সারাদিন গারদে থাকছি। বিকালবেলায় আমাদের জামিন হয়েছে। পরে আসলাম বন্ধুর বাসাতে, খাওয়া দাওয়া কইরা। পরে অনেক চেষ্টা করে ফুফাতো ভাইয়ের মাধ্যমে এই নারায়ণগঞ্জে আসলাম। নারায়ণগঞ্জে একটা চাকরি করছি, একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করছি। জেলে থাকলেন কতদিন? জেলে মানে অ্যারেস্ট করে নিছে। পরে যে গাড়ির থেকে মানে আমাদেরকে পরের দিন কোর্টে উঠে জামিন হয়ে গেছে। মানে কত টাকা জানি জরিমানা, 1 টাকা বা 2 টাকা এরকম মানে জরিমানা হয়েছে আর কি, ঠিক আছে। পরে এন থেকে বন্ধুর থেকে চলে গেলাম। ফুফাতো ভাইয়ের বন্ধুর মাধ্যমে একটা চাকরি, মানে মার্কেটিংয়ে একটা চাকরি শুরু করলাম। যেখানে মার্কেটিংয়ে চাকরি করি, মোটামুটি ভাবে একটা বেতন পাই, নিজে থাকা চলা, মানে ভাইটারে একটু সাপোর্ট করি আর কি। একটা ভাই ফুটবল খেলে, ঠিক আছে, ওই ভাইটারেই শুধু মানে একটু সাপোর্ট করি, ঠিক আছে, খেলাধুলা করে। তখন মার্কেটিংয়ে চাকরি করতেছি। এইখানে এক ভাই, সে আমার এমনিতে বয়সের দিক দিয়ে জুনিয়র, কিন্তু সে একটা কোচিং সেন্টারে টিচারই করে, প্লাস হলো সে টিউশনই করে। ওই জায়গার মধ্যে আমি চেষ্টা করলাম যে আমি ইংলিশ কমিউনিকেটিভ এই ইংলিশটা আমি তেমন একটা ধারণা নাই। আগে আমি যখন পড়াশোনা করছি তখন এটা
মানে প্রশ্ন ছিল, আমাদের উত্তর আনসার করতে হইতো, লিখতে হইতো। তো এইখানে সে আমাকে মানে 2-3 মাস তার কাছে জনিয়া করার পরে আমার একটা আত্মবিশ্বাস বাইরে গেছে যে আমি ইংলিশে পাশ করতে পারবো। ঠিক আছে, সে প্রায় 6 মাসের মতো মানে 6 মাসের মতো চেষ্টায় আমি মোটামুটিভাবে ইয়াতে হয়ে 2014 সালের 4-5 মানে পরীক্ষার 4 মাস আগে বাড়িতে গেছি। এখানে গিয়ে একটু প্রস্তুতি ইয়ে করলাম, করার পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরেই এলাকার মধ্যে নির্বাচন, বাবা তো দেশে আইসা পলিটিক্স শুরু করছে। ওই বাবার বাল্যবন্ধুর সাথেই রাজনীতি করে। ওই জায়গার মধ্যে মনে করেন যে বাবার বন্ধু উপজেলা নমিনেশন পাইছে। তো মোটামুটিভাবে আমার কাছে ভালোই লাগছে। নির্বাচন করলাম, বিভিন্ন ইউনিয়নে ঘোরাফেরা করলাম, বিভিন্ন ইউনিয়নে বক্তৃতা দিলাম, খুব ভালোই লাগছে। তো নির্বাচনও মোটামুটিভাবে মানে 2টা পার্ট, একটা দলের ভিতরে আবার ভিন্ন রকম পার্ট। ঠিক আছে, উপজেলা নির্বাচন শুরু হয়েছে। উপজেলা নির্বাচন শুরু হওয়ার পরে নির্বাচন করলাম। তো আমার ভিতরে এইরকম কোনো ধারণা ছিল না। আমার কাকাও মানে পলিটিক্স করে 2010 সালে উনি একটা সংগঠনের দায়িত্ব পায়। তো আবার বাবা আর হইলো